আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছেন মিজান ভাই। আমরা বলছি ঢাকা বাংলাদেশ থেকে। কি বললা? আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা যাচ্ছি যশোর, বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিমের একটা জেলা। এটা হলো খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। আর শীতের রস খেতে যাচ্ছি, আর অন্যান্য অনেক কিছু করবো। যে ফোয়ারাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার জানা মতে, আই কুড বি রং, সমস্ত বাংলাদেশের সরকারিভাবে তৈরি, প্রাইভেটলি ওন্ড অনেক কিছু থাকতে পারে, বাট সরকারিভাবে তৈরি এটা প্রথম ফোয়ারা। এটা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতো এই ফোয়ারা দেখতে। রঙিন পানি, বিভিন্ন কালার, রঙিন লাইট দিয়ে এই ফোয়ারাটাকে রাতের বেলা খুবই সুন্দর দেখা যেত, এবং সেটা দেখতেই দূর দূরান্ত থেকে মানুষ আসতো ঢাকা শহরের এই লাল লাল নীল নীল বাতি দেখতে। এটা গুলিস্তানের বঙ্গভবনের সামনে। শীতের সকালে তারা খোলা ট্রাকে করে যাচ্ছে মাছ এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে। কুয়াশা ঢাকা শীতের সকাল, বুড়িগঙ্গা নদী বিউটিফুল। যাওয়ার পথে এর সৌন্দর্য দেখে না থেমে পারলাম না। কি অসাধারণ সুন্দর, সুবহানাল্লাহ। আমরা যাচ্ছি মাওয়া হয়ে, পদ্মা ব্রিজ পার হয়ে যাব আমরা। শীতের সকালের এক অসাধারণ মায়াবী একটা ফিল তৈরি করে। সেটার কারণ হলো কিছু কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। কুয়াশার চাদরে ঢাকা যে ফ্রেজটা, সেটা এখন আসলে সত্যি সত্যি দেখতে পাচ্ছি। অসাধারণ একটা, খুবই কি বলে এটাকে, কুয়াশার রহস্যময় চাদরে ঢাকা। এই শীতের এই ফিলটা অসাধারণ। এজন্যই সারা বছর অপেক্ষা করি বাংলাদেশের শীতের জন্যে। বাংলাদেশের শীত কিন্তু আমেরিকার শীতের মতো না। বাংলাদেশের শীত ডিফারেন্ট, খুবই অন্যরকম। খুবই সুন্দর একটা মসজিদ পার হয়ে যাচ্ছে আমরা। পদ্মা টোল প্লাজা, পদ্মা সেতু টোল প্লাজা। আমরা ভাঙ্গা চলে আসলাম। আমাদের ঘন্টাখানেক লাগলো, ঢাকা থেকে, খিলগা থেকে 1 ঘন্টা লাগলো আসতে এখানে। বাবা কি সুন্দর, খেজুর রস কাটা শুরু হয়ে গেছে এই সাইডে। ওয়াও, কি সুন্দর। এখানে মাত্র শুরু হয়েছে খেজুর গাছ কাটা, রস কালেকশন শুরু হবে কয়েকদিনের মধ্যেই। সরিষার ক্ষেত দেখতে পাচ্ছি দূরে।
অত বেশি নাই আমাদের এলাকাতে। আমার গ্রামে সরিষার ক্ষেত আশেপাশে অনেক বেশি, এখানে এখনও তেমনভাবে চোখে পড়ে নাই। আমাদের ছোটবেলা বছরে 2 বার দেশে আসা হতো। একবার গ্রীষ্মের ছুটি, আম কাঁঠালের ছুটি, তখন আসতাম, আর আসতাম শীতে রসের জন্যে। তো বাংলাদেশ ছোট একটা কান্ট্রি, আমাদের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের সময় কিন্তু জনসংখ্যা এত ছিল না। সেই ফিল, সেই আমেজ অন্যরকম ছিল, অন্য ধরনের ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর মানুষের অ্যাটিটিউড, মানসিকতা অন্যরকম ছিল, আরও ফ্রেন্ডলি ছিল, সবাই সবার জন্য কেয়ার করতো। তো যাই হোক, আমরা যখন দেশে আসতাম, এই যে শীত অথবা ইভেন সামারের যে আপনার ফলের যে আম কাঁঠাল আপনি খাবেন নিজের গ্রামে বসে, তার যে স্বাদ, সেটা কিন্তু ঢাকায় বসে কিনে খেলে সেটা নাই। আর আরও বড় কথা হলো যে শীতকে উপভোগ করতে হলে আপনার গ্রামে আসতেই হবে। ঢাকায় বসে আপনি শীত এনজয় করতে পারবেন না। বাংলাদেশের শীত যে কত কত সুখের, এটা আসলে উপভোগ না করলে অথবা নিজে এসে এক্সপিরিয়েন্স না করলে এটা বোঝা যাবে না। আমরা এখন ব্রেকফাস্টের জন্য একটু থামবো, নাস্তার জন্যে। সিসিবিএল হাইওয়ে রেস্তোরাঁ। হিউজ সাইজের একটা তাওয়া, খিচুড়ি, পরোটা, ডিম ভাজি সবই পাওয়া যায় এখানে। আজকাল এখন এইভাবে কেউ লিখে না যে খাঁটি গরুর দুধ, আজকাল লিখে যে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। আমরা অর্ডার দিয়েছি রুটি, এখানে খিচুড়ি আছে, মাংস আছে, ভাজি, বিভিন্ন ডাল, কিন্তু সেগুলো খাওয়াটা নিরাপদ মনে হলো না। জার্নির সময় খাওয়াতে একটু সাবধানে খেতে হয়, না হলে দেখা যাবে যে আপনার সমস্যা হবে। আমরা খাবো এই রুটি, ডাল আর ডিম ভাজি। ট্রাভেলের সময় আপনি যত সিম্পল খেতে পারেন, যত কম খেতে পারেন, ততই ভালো। ডালটা খুবই মজা, মনে হচ্ছে মাংসের ঝোল খাচ্ছি। আমাদের 3 জনের ব্রেকফাস্ট 265 টাকা, 3 জন 265 টাকা। এটা ভালোই স্যাটিসফাইং ছিল এবং ফিলিং, পেট ভরেছে আর এনজয় করি। সিম্পল ব্রেকফাস্ট এনজয় করলাম অনেক। যশোর খুবই ফেমাস, ঐতিহাসিকভাবে ইতিহাস সমৃদ্ধ একটা জনপদ। আমাদের যে কবি মাইকেল মধুসূদন দত্ত, প্রায় 150 বছর আগে কিংবা আরও একটু বেশি আগে তিনি মারা গিয়েছেন, কিন্তু তার যে কবিতা বাংলা সাহিত্যকে যেভাবে রিচ করেছে, সেটা যাই হোক, সনেটের প্রবর্তক তিনি। আর তার সেই মেঘনাদ বধ কাব্য সমস্তটা পড়া না হলেও কিছু কিছু অংশ সবারই পড়া আছে আমার ধারণা। তারপর এই যশোরেই কিন্তু বাংলাদেশের প্রথম যে সে ব্রিটিশ আমলে মিউনিসিপ্যালিটি এখানে তৈরি হয়েছিল। তো বিভিন্ন দিক দিয়ে এটা ফেমাস। খেজুরের রস তো আছেই, খেজুরের গুড়ের জন্য অনেক ফেমাস, অনেক বিখ্যাত যশোর। তো খুবই এক্সাইটেড, অনেক বছর ধরে ইচ্ছা ছিল যাব খেজুরের রসের এই শীতে যশোর বেড়াতে যাওয়ার। ফাইনালি আজকে মুকুল ভাইয়ের সৌজন্যে যাচ্ছি আমি সেখানে। আর ফুলের রাজ্য গদখালি, সে বাংলাদেশের বিরাট বড় একটা, হয়তো সবচেয়ে বড় ফুল প্রডিউসিং একটা যে জনপদ, সেটা হলো আমাদের এই যশোর। এটা কলকাতার খুব কাছে, বেনাপোল স্থলবন্দরটা এখানে, এবং বাংলাদেশের যে এয়ারফোর্সের যে ফ্লাইং স্কুল, এটাও যশোরেই।
আমরা এখন যাচ্ছি গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার কালনাঘাট দিয়ে মধুমতি নদীর উপর যে নতুন সেতু হয়েছে ওই সেতু দিয়ে যাচ্ছি। সেতুর এন্ট্রান্স রোডে আমরা মাত্র উঠলাম, হাইওয়ে রোডে। এখন আমরা নড়াইল চলে যাব নদী সেতু পার হয়ে। ছোটবেলা বাংলা সিনেমা একটা গান শুনেছিলাম, তার মধ্যে মনে ছিল এরকম একটা লাইন, ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম। জানি না এটাই সেই মধুমতি কিনা। তো আমরা মধুমতি সেতু টোল প্লাজা পার হচ্ছে এখন। দূর থেকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটা সেতু, মধুমতি সেতু। মধুমতি, কি সুন্দর একটা নাম। আমরা সেই মধুমতি নদী পার হলাম এখন। চিত্রা নদী পার হয়ে আমরা এখন নড়াইল শহরে ঢুকলাম। আমাদের ঢাকা থেকে সময় লাগলো 2 ঘন্টারও কম, কারণ মাঝখানে আবার আমরা প্রায় আধা ঘন্টার মতো সময় নষ্ট করেছি ভিডিও করে, নাস্তা করে। কাজেই না, আসলে 2.5 ঘন্টা লাগলো আমাদের, এক্স্যাক্টলি 2.5 ঘন্টা লাগলো আমাদের নড়াইল পৌঁছতে ঢাকা থেকে। খুবই সুন্দর হাইওয়ে নড়াইলে। যশোর এসে আমরা কিছু সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি, কি সুন্দর হলুদ চারিদিকে একেবারে। আমরা একটা খুব ফেমাস অর ইনফেমাস বাজারে একটু হাঁটার জন্য নামলাম। এই বাজারটার নাম চারা ভিটা। আর এখানে ডাকাতি হতো অনেক কোনো এক সময়। এখানে সেই নতুন একটা জিনিস দেখলাম, এই ঝাড়ু। এই ঝাড়ুটা ডিফারেন্ট, এটা ছনের তৈরি, নারিকেলের না, পাতার না। এই হলো বাংলাদেশের শীত। হলুদ সরিষা ফুলে ভরে গেছে মাঠ। কিছুদিন পর এই সমস্ত এলাকাটায় হলুদ হয়ে যাবে একেবারে।
সরিষা ফুলের কি সুগন্ধ, এনজয় করছি সরিষা খেতে এসে। তবে আপনাদের মনে রাখতে হবে যে ক্ষেত একজনের সম্পত্তি, একজনের ফসল, এটাকে কোনোভাবে নষ্ট করা যাবে না। আপনারা যখন ছবি তুলতে যাবেন ওই ক্ষেতের মাঝখানে যে ছবি তুলতে হবে এমন কোনো কথা নাই। আপনারা ক্ষেতের এই যে এইভাবে আইল যেটাকে বলে, এখানে দাঁড়িয়ে বসে সুন্দর ছবি তুলতে পারেন। এবং আবার বলছি, এটা একজনের সম্পত্তি, সেটাকে আমাদের কোনো অধিকার নেই নষ্ট করার, এবং এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। কাজেই বি কেয়ারফুল, হ্যাভ ফান, কিন্তু কারো ক্ষতি করা যাবে না। এই সুগন্ধটা যে কি সুখনীয়, অসাধারণ। আমেরিকাতে মাস্টার্ড হয় মনে হয়, কিন্তু তিল ক্ষেত দেখছিলাম আমি জর্জিয়াতে, আমি শিওর মাস্টার্ডও হয়। যেখানেই বেড়াই, যখনই বেড়াই, আমার খুব প্রিয় একটা অংশ হলো যখন তখন নেমে একটু হাঁটাহাঁটি করা, লোকাল এলাকাটা এক্সপ্লোর করা। এটা আমার খুবই প্রিয় একটা অংশ ভ্রমণের। তো আমরা সরিষা খেতে এনজয় করলাম, খুবই ভালো লেগেছে আমার সরিষা খেতে। খেজুরের রস এখনও সেভাবে দেখি নাই, আশা করি আরও ডিপে গেলে দেখতে পারবো। ভৈরব নদী পার হয়ে আমরা এখন যশোর শহরে ঢুকলাম। আর এই জায়গাটার নাম আসলে নীলগঞ্জ। কি সুন্দর কাব্যিক এক নাম। আমরা একটু পরেই যশোরের বিখ্যাত সিনেমা হল মণিহার, তার পাশ দিয়ে যাব। ওই যে দূরে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা মণিহার সিনেমা হল। আর এটা আমরা এখন যেখানে আছি, এটা যশোর এয়ারপোর্ট থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। আচ্ছা, এই যে সেই মণিহার সিনেমা হল, এটা একসময় বাংলাদেশের সবচেয়ে মডার্ন সিনেমা হল ছিল। আমরা এখন যাচ্ছি RN রোড দিয়ে, আর রবীন্দ্রনাথ ঠাকুর রোডের কাছে যেটা। তো এখানে হলো আমাদের ঢাকার ধোলাই খাল। এখানে গাড়ির পার্টস, যত পুরনো নতুন যত পার্টস আছে সব এই রাস্তার ডানে বামে দোকানগুলোতে পাওয়া যায়। মজার কথা হলো যে যশোরেও একটা থানা আছে যার নাম কোতোয়ালি থানা, ঢাকার মতোই। সামনে লাল বিল্ডিংটাই সেই যশোর কোতোয়ালি থানা। সরি, রং ইনফরমেশন, এটা সেই থানা না যেটা আমরা ভেবেছিলাম। আচ্ছা, কোতোয়ালি থানাটা আরো সামনে। কোতোয়ালি বলতে যে কুতকুতালি চলে আসছে আমুক দিয়ে, আই ডোন্ট নো ওয়াই। ফাইনালি আমরা প্রথমে যে ভুল ধারণা ছিল, আসলে এটা হলো কোতোয়ালি থানা, কোতোয়ালি মডেল থানা যশোর। আমরা উঠবো এই ওরিয়ন হোটেল যশোরে, আমাদের সামনে বামে দেখা যাচ্ছে যেটা। আমরা এখানে থাকবো আজ রাত। দেখলো আমাদের রুম, আর রুমের প্রাইসটা আমি জেনে আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে। রুম চার্জ প্রতি রাত 3000 টাকা, 2 বেডের এসি রুম। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি সাগরদাড়ি গ্রামে। আমরা এখন যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। এটা দরাটানা মোড়, এটা খুবই পুরনো ঐতিহ্যবাহী একটা কর্নার, দরাটানা এই মোড়টার নাম যশোরে। বাম পাশে ভাই কালেক্টরি ভবনটা, এটা বহু পুরনো, এই ব্রিটিশ আমলের কালেক্টরি ভবন, এটা ঐতিহ্য জেলা প্রশাসকের কার্যালয় আসতে যাচ্ছে কিনা। আচ্ছা, সেই ব্রিটিশ আমল থেকে যে জেলা প্রশাসকের যে কার্যালয়, এটা বিল্ডিংটা দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো একটা ব্রিটিশ আমলের বিল্ডিং। আর ডান দিকে হলো ভৈরব নদীর পারেই এই বিল্ডিংটা।
যশোর কালেক্টরেট বিল্ডিং। ফেমাস চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড। চুয়াডাঙ্গা কি খাইছো? চুয়াডাইল আর প্যান্তারাইজ। প্যান্তারাইজ আর চুয়াডাইল, এটা একটা জোক। ছোটোবেলা আমার বন্ধু বলেছিল। আমার ফ্রেন্ড একদিন জিজ্ঞেস করলো যে কী ব্যাপার ফারুক, কী খাইছো? আমি বললাম যে রুটি ডিম ভাজি। পরে বললো, আমি তুমি কী খাইছো? সোয়ারাইল অ্যান্ড প্যান্তারাইজ। এখন আমি বুঝি না এটা আবার কী কয়, কিন্তু পরে 2-3 বার বলার পর বুঝলাম চুকা ডাইল আর পান্তা ভাত। কি সুন্দর দৃশ্য। ডানে প্রচুর সরিষা ক্ষেত, প্রচুর খেজুরের গাছ কাটা হয়েছে, আর সরিষা ক্ষেত। আহারে বাংলাদেশের শীত কি সুন্দর! এত রঙিন উইন্টার পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নাই। সে আমার ছোটোবেলার গাছি। আমরা দেখতাম যারা আমাদের খেজুর গাছ কাটতো, রস পাড়তো আমাদের জন্যে। আজ লাইভ দেখতে পাচ্ছি একজনকে, দেখান অনেক বছর। আসতেছে, চেষ্টা করলেও যাচ্ছে না। মাশাআল্লাহ, একটা রসের হাঁড়ি লাগানো হলো। সারাদিন সারা রাত রস পড়বে। ওয়ালাইকুম। তো আমাদের সামনে আছেন মজিউদ্দিন চাচা। তো আপনি রসের এটা আপনি কীভাবে শিখলেন যে কীভাবে রস কাটতে হয়? এটা আমার বাপের কাছ থেকে শেখা। আপনার ছেলেরা শিখে? আমার বাপের কাছ থেকে শিখে। আমার ছেলে এখনও ছোটো, ঠিক আছে, ওরা হয়তো আমার কাছ থেকে শিখতে পারে। আর এখনকার ছেলেগুলি তারা সব করবেও না। তো এখন আপনার শীতে শুধু আপনি কাজ করেন, আর অন্য সময় তো কৃষি চাষাবাদ করেন? আচ্ছা, আর এখানে আপনার কীরকম, আপনি কি একদিনের রস আপনি রাখেন, আরেকজন কৃষক যে মালিক সে পায়? হ্যাঁ, আমি ধরো এইসব গাছগুলো সব মানুষের কাছ থেকে তোমার ওই বাগানি, তাদের কিছু দিতে আমার কিছু নিতে এতেই চলে। মানে অর্ধেক অর্ধেক করেনি তো? অর্ধেক করি। বাবা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে, কারণ এটা বাংলাদেশে এখন এত রেয়ার, এত মানে যেহেতু বেশিরভাগ খেজুর গাছই আর নাই, মানুষ কেটে ফেলেছে ইট ভাটার ফিউলের কাঠ ইউজ করার জন্যে, যে বার্ন করবে ইট ভাটা বানানোর জন্যে, সেই কাজে সব খেজুর গাছ বাংলাদেশে প্রায় অলমোস্ট কেটে ফেলা হয়েছে, যার জন্যে তত গাছ নাই, কাজে গাছিও আর নাই সেভাবে। তো এই ভদ্রলোক এখনও তিনি করছেন, আর আলহামদুলিল্লাহ তার মতো এবং তাদের মতো মানুষের কারণেই আমরা এখনও খেজুরের রস খেতে পারছি, খেজুরের গুড় খেতে পারছি। আমরা এখন যাচ্ছি চুকনগর চুই ঝালের মাংস খেতে। চুকনগর নামটা কি সুন্দর, চুকনগর চুই ঝাল। যাচ্ছি খেদাপাড়া বাজার দিয়ে, না খেতাপুরা না, খেদাপাড়া। এখন তো দুপুর হয়ে গেছে, যার জন্য লোকজন নাই, সকালে অনেক ভিড় থাকে এখানে। এরা কি এই শীতের দুপুরে রোদ পোয়াচ্ছে? নট শিওর। ক্ষেতের মাঝখানে কি জানি, মনে হয় রোদ পোয়াচ্ছে, কাঁথা সেলাই করছে মনে হয়। এখানে প্রচুর খেজুর গাছ দেখতে পাচ্ছি আমি, ক্ষেতের মাঝখানে অথবা ক্ষেতের সাইডে। প্রতিটা ক্ষেতেই দেখা গেলো 1-2টা করে খেজুর গাছ আছে এখানে। আমরা সাগরদাড়ি পৌঁছে গেছি, এবং এখানেই এই যে পুকুর পাড়ে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। আমরা এখনই ভিতরে যেয়ে দেখব। দেশি বিদেশি সবার জন্যই এন্ট্রেন্স ফি হলো 20 টাকা।
একটু কারেকশন, এখানে লেখা আছে যে দেশি পর্যটকের জন্য 20 টাকা, আর আমি ভেবেছিলাম বিদেশি আর ডোমেস্টিক, বাট আসলে এটা শুধু ডোমেস্টিকের জন্য 20 টাকা, আর বিদেশিদের জন্য 300 টাকা, সার্কভুক্ত যারা তাদের জন্য 100 টাকা। মধুপল্লীতে আপনাদের স্বাগতম। ভাবতে কেমন লাগছে, এখানেই বাংলার বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি। এই পুকুর পাড়ে বসে তিনি কবিতা লিখতেন। সে ঘাটে আমরা যাব একটু পরেই। এই যে কবির পৈতৃক কাছারি ভবন। এই আম গাছ কত বছরের পুরনো আমার জানা নাই, তবে কবির জীবদ্দশায়ও হতে পারে 150 বছর, হতে পারে তত পুরনো, শিওর না। এই সেই ঘাট, একদম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এখানে বসে লিখতেন। সেই সময়ের ঘাট এখনো আছে। এই পুকুর মাছে ভরা, অনেক মাছ। ও মাই গড, সুবহানাল্লাহ, বিরাট বড় বড় মাছ। ওই যে একটা বিরাট বড় শোল মাছ, ওয়াও, হিউজ। ও মাই গড, বিরাট বড় বড় রুই মাছ, সুবহানাল্লাহ, কি সাইজ এদের, হিউজ। রুই কাতল কি একটা কিছু একটা হবে, কিন্তু অনেক বড় বড়। বোঝা যাচ্ছে এখানে মাছ ধরতে দেওয়া হয় না, এই জন্য মাছগুলো এত বড় হতে পেরেছে। আর এটা তাদের বসত বাড়ি। খুবই ভালো লাগছে দেখে যে এই আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুব সুন্দর করে এটাকে রক্ষা করেছেন, সুরক্ষা করেছেন, এবং এই জন্য আমি বিশেষ ধন্যবাদ দিই, কারণ হয়তো আমরা এটা দেখতে পারতাম না। আর হলো তাদের টেম্পল বা মন্দির। একটা কাঠের সিন্দুক, কি সুন্দর কারুকার্য করা। আমাদের ছোটোবেলা দেখেছি গ্রামের বাড়িতে এরকম কাঠের সিন্দুক ছিল, এত কারুকার্য করা না, কিন্তু ছিল। কবির পিতামাতা, মহাকবির ওয়াইফ আর কবি, যিনি 15 বছর সংসার করেছেন তার সাথে। এ হলো আরেকজন ওয়াইফ, রেবেকা। কাঠের উপরে কি সুন্দর কারুকার্য, That's amazing, very intricate. তখনকার দিনের দাগ, এটা ওনার পরিবার ইউজ করতো। তাদের ব্যবহার করা কলের গান, টুপি রাখার বাক্স, খুব ইন্টারেস্টিং। তখন এখনও কিন্তু অনেকে এরকম বক্স ক্যারি করে, যদি মেটালের না সেটা, কিন্তু ক্যারি করে। পাথরের তৈরি থালা বাটি, তাদের ব্যবহার করা একটা খাট, লোহার সিন্দুক, আলনা, কাঠের আলনা। একটা জিনিস খেয়াল করলাম যে এখানে রুমগুলো খুবই ছোট ছোট, আমি ন্যারো, আর দরজাগুলো একটু লম্বা হলে আপনি মাথায় বাড়ি খাবেন। এটা জানতাম না, ইন্টারেস্টিং ইনফরমেশন। লেখা আছে কবির প্রসূতি স্থল
তার মানে আগে এখানে একটা ঘর ছিল নাকি বাইরেই বার্থ জন্ম হয়েছিল তার, আমি ঠিক শিওর না। একটা ভিতর বাড়ি, আর এখানে কবির চাচা থাকতেন, লেখা আছে কবির কাকার বাড়ি। আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, তার জন্মস্থান, সে পুকুর যার পাড়ে বসে তিনি কবিতা লিখতেন, মহাকাব্য লিখতেন, তার সেই বাড়ি ঘুরে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। মানুষের লাইফ কত ছোট, কত শর্ট আমাদের এই জীবন। তো যাই হোক, এখন আমরা যাবো চুকনগর চুই ঝাল খেতে, চুই ঝালের মাংস খেতে। বিদায় মধুপল্লী। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তো তার বাড়ি থেকে যাওয়ার পথে এখানে থামলাম স্ট্যাচুটা দেখার জন্যে। তবে তার প্রতি আমার মনে একটা ক্ষোভ, একটা দুঃখ আছে। তিনি কিন্তু কখনো বাঙালি হতে চান নাই, তিনি হতে চেয়েছিলেন ব্রিটিশ। অথচ এই বাংলা সাহিত্যে তার কত বড় অবদান। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখলাম, তার স্ট্যাচু দেখলাম। এখন যদি সেই বিখ্যাত কপোতক্ষ নদ দেখা না হয় তাহলে আমাদের এই জার্নি পূর্ণ হবে না। আর তার বাড়ি থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে কপোতক্ষ নদ। এখন তো এটা শীতের সিজনে, যার জন্য মৃত প্রায় একটা খালের মতো দেখা যাচ্ছে, কিন্তু বর্ষা এটা হয়ে যায় প্রমত্তা। নদীর পাড়ে আবার ক্যাফেও আছে। আমরা এখানে যদিও যাবো না, কারণ আমি চুকনগর যাবো চুই ঝাল খেতে, কিন্তু এটা দেখতে সুন্দর, এই জন্য একটু থামলাম। কেশবপুরের সাগরদারির ডাব আপনার 22 কিলো মতো রয়েছে গড়বেলে আছে। ওখানে না আপনার পাইন না, চুই ঝালের একেবারেই পাইন না। আব্বাসের হোটেল, আব্বাস হোটেল সবসময় থাকে। আমরা চুকনগর পৌঁছে গেছি। আমরা এসেছি চুকনগরের বিখ্যাত আব্বাস হোটেলে। এখানের চুই ঝাল খাবো আমরা ইনশাল্লাহ। ও মাই গড, দেখে তো লোভনীয় লাগছে। এটা হলো গামলাতে করে এভাবে আপনার টেবিলের সামনে নিয়ে আসবে এবং আপনাকে সার্ভ করবে। আপনি যেই পিস চাবেন সেই পিসই আপনাকে দিবে। লোভনীয়, বিখ্যাত চুকনগরের চুই ঝাল খাসি মাংস। খেয়ে বলি কেমন? হ্যাঁ, এখনই বোঝা যাচ্ছে না 100%। শুধু ঝাল এবং লবণ এটা আমি স্বাদ পেলাম, আর বাকিটার সাথে এখনো পাই নাই। আর এই সেই বিখ্যাত চুই ঝাল। আস্ত রসুন, এটা রান্নার অনেক পরে অ্যাড করা হয়েছে, আর একটু আগে অ্যাড করলে একটু নরম হতো এবং স্পাইস ভিতরে ঢুকতো এবং আরও বেশি সুস্বাদু হতো। অনেক ঝাল। খুলনা যখন খেয়েছিলাম তখন এরকম ঝাল ফিল করেছি।
অনেক ঝাল। অ্যাকচুয়ালি যে দুইটা মেইন যে ফ্লেভার আমি স্বাদ পেলাম সেটা হলো ঝাল আর লবণ, এই দুইটা, আর কোনো মশলার খুব একটা টেস্ট পাই নাই। চুই ঝাল এটা নিয়ম হলো খাওয়া শেষে আপনি চুষবেন বসে বসে। ওয়াও, এটা ভিতরে সাদা মিটি অংশ, বেশ নরম। গোলমরিচের কাছাকাছি একটা ফ্লেভার পাচ্ছি, তো কিন্তু প্রচণ্ড ঝাল। ওইটাই, যাই হোক অনেক ঝাল আর চাল অনেক শক্ত। এটাও মানে আরও দু একটা বলক হইতো। আসলে অনেক হাংরি ছিলাম, কাজেই খেয়েছি। মাংস প্রতি পিস 210 টাকা আর ভাত 20 টাকা। এখন বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যত ভরসে তত গর্জে, যত গর্জে তত বর্ষে না, এটাই কারেক্ট প্রবাদ। তো এটা হলো এরকম, এটা অনেক সুনাম, প্রচুর ভিড়, অনেক লোকজন, কিন্তু খাবার সুস্বাদু না আর মাংস অনেক শক্ত। এটা যে এনজয় করবেন, আপনি মুখে দিবেন গলে যাবে, আপনার ঝাল লাগবে, কিন্তু ঝালটা একটু বেশি। খুলনাতে এরকম বেশি মনে হয়েছিল আমার কাছে। আর চুই ঝাল বলেই যে প্রচণ্ড ঝাল হতে হবে এমন কোনো কথা নাই, শুধু ফ্লেভারটা থাকবে, হালকা হালকা ঝাল থাকবে, সেটা আমরা খেতে পারি। আর যাই হোক, শুধু লবণ আর এই ঝাল, এর মধ্যে কোনো স্পাইসের কোনো ফ্লেভার পাই নাই। আর ভাতটা অনেক বেশি শক্ত, এনজয়েবল ছিল না, কিন্তু যেহেতু অনেক হাংরি ছিলাম খেয়েছি। বাট এটা রেকমেন্ড করবো না আমি। এই ঝাল খাওয়ার পর একটু মিষ্টি দরকার। রসগোল্লা খাবো এখন। সেই পুরনো ফ্লেভারটা পাইলাম, পুরোনো ফ্লেভার পাইছে। আচ্ছা, এখন দেখি আমার কি অবস্থা। ভাই তো বললো খুব ভালো, এখন আমার তো খেয়ে দেখতে হবে। নট ব্যাড। তারপর আমার কাছে চিনিটা একটু বেশি মনে হচ্ছে, আর একটু বেশি মিষ্টি, যার কারণ আমরা সবাই জানি। তো এমনিতে টেক্সচার ঠিক আছে, নরম এবং সুন্দর ফ্লেভার আছে, কিন্তু মিষ্টি একটু বেশি। আচ্ছা, এই মিষ্টিটা একটু ডিফারেন্ট, নতুন, এর নাম হলো পেস্ট্রি মিষ্টি। তো এখন বুঝতে পারছি কেন, হয়তো স্পঞ্জি একটা ভাব আছে, ওই জন্য হয়তো নাম দিয়েছে পেস্ট্রি। আচ্ছা, দেখি খেয়ে কেমন। ছানার তৈরি, মিষ্টি কেমন? আমি এটা পছন্দ করেছি বেশি রসগোল্লার চাইতে। এটা মিষ্টি কম এবং মনে হচ্ছে আমি ছানার কিছু খাচ্ছি, ছানার ফ্লেভারটা আছে এখানে। এই এক পিসের দাম কত? 1 পিস 40 টাকা। এত সস্তা কেমনে? আরেকটা দেন। না না, এত সস্তা কেমনে? আরেকটা দেন। সস্তা মানে দেখা যায় এখন এখানে রেট কম, তো অনেক দুধের দাম কম, দুধের দাম কম আছে। কারণ 40 টাকা এত বড়, এটা তো সম্ভব না। তো বললো যে দুধের দাম কম, এই জন্য তারা অ্যাফোর্ড করতে পারে। তারপর এটা 100 টাকার নিচে এটা হওয়ার কথা না। যাই হোক, সেকেন্ডটা শুরু করেন ভাই। খেতে সুস্বাদু। এই মিষ্টিটায় পিওর দুধের যে স্বাদ, যে সরের যে ফ্লেভার, রিয়েল ছানার যে স্বাদ, সেটা আমি পেয়েছি। কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে এত সস্তা কীভাবে? আমরা দাম হলেও কমপ্লেন করি, সস্তা হলেও কমপ্লেন করি, কিন্তু একটা জাস্টিফাইবল একটা অ্যামাউন্ট থাকতে হবে। একটা দুধের খরচ আছে, তাদের মেকিং চার্জ আছে, সেটা যদি এত সস্তা হয় তখন মনে সন্দেহ আসে যে নিশ্চয়ই ভেজাল কিছু আছে। কিন্তু খেয়ে আমি বুঝলাম বেশ ভালোই, আমার স্বাদ ভালো লেগেছে, আমার কাছে খেতে সুস্বাদু। এখন আমরা খেলাম এই ভাগ্যকুলে। এখন এর আগে আমি কয়েকদিন আগেও গেলাম হাঁসের মাংস খেতে, সেখানেও
মইজুদ্দিন চত্বরে যে গিয়েছিলাম গত ব্লগে আপনারা দেখেছেন, সেখানেও কিন্তু হাঁসের মাংসটা অনেক শক্ত ছিল। এখন কেন এরা হাঁসের মাংস শক্ত রাখে, অথবা যে খাসির মাংস এত বড় বড় সাইজের পিস, লোভনীয় দেখতে কিন্তু শক্ত, আসলে কারণটা হলো কি যে এই মাংসটা তো ওদেরকে আরও কয়েকবার জাল দিতে হবে, সারাদিনে জাল দিতে হচ্ছে একটু পরপর গরম রাখার জন্যে, এবং শুরুতেই যদি নরম করে ফেলে তাহলে 2-3 বার জাল দেওয়ার পরে তো মাংস মিশে যাবে একেবারে, এই জন্য শক্ত রাখে। এখন শক্ত রাখার ফলে আমরা এনজয় করতে পারি না। এখন হাঁসের মাংসের ব্যাপারটাও তাই, শুধুমাত্র বিয়েবাড়িতে আমরা যখন খাই তখন দেখি যে মাংস একেবারে নরম, মানে মুখে দিলেই একেবারে গলে যায়, সেই ধরনের মাংসগুলি, কারণ বিয়েবাড়িতে খাবার আর 14 বার জাল দিয়ে সার্ভ করা হবে না, এটা একবারই রান্না হয়েছে, একবারই সার্ভ করা হবে। কাজেই এটার একটা ডিফারেন্স, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এটা কি আসলে কোনো সলিউশন আছে? আই ডোন্ট নো। আমরা হাইওয়ের পাশে একটা মসজিদে থেমে এখন একই সাথে জোহর আর আসরের নামাজ পড়ে নিব। আর যেহেতু আমরা মুসাফির, আমাদের কসরের নামাজ জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মোট 4 রাকাত পড়ব আমরা। আমরা বের হয়েছি রাতের যশোর সিটি এক্সপ্লোর করার জন্যে। এখানে এটা 4 খাম্বার মোড়, এই জায়গায় আমরা 4 খাম্বার মোড়, এখানে আমরা এখন স্ট্রিট ফুড এক্সপ্লোর করব। শীতের রাতে বন্ধুবান্ধব মিলেমিশে আড্ডা মারা আর এই গরম গরম কাবাব রুটি খাওয়ার স্বাদই আলাদা। তো একটা মজার কথা বলি, আমরা যখন কোনো রেস্টুরেন্টের পাশ দিয়ে, কাবাবের রেস্টুরেন্টের পাশ দিয়ে হেঁটে যাই, তখন যে সুগন্ধটা বের হয় এটা কিন্তু কাবাবের গন্ধ না, এটা হলো সরিষার তেল পোড়া। ওরা করে কি, ওই কয়লার উপর একটু পরপরই সরিষার তেল ছিটিয়ে দেয়, আর সেটা যে ধোয়া তৈরি হয় সেই সুগন্ধে মানুষের মাথা খারাপ হয়ে যায়, মনে করে কাবাবের গন্ধ। আসলে মাংস পোড়া গন্ধ তো সেটা না। খুব একটা যে ভাইব্রেন্ট সেটা বলা যায় না। আমরা আছি একেবারে যশোর সিটিতে, এখন বাজে মাত্র একটু আগেই সন্ধ্যা হয়েছে, কিন্তু সেভাবে যে জমজমাট ওইরকম কিছু না। হতে পারে শীতের রাত, এই জন্য আর কেউ বাইরে নাই, কিন্তু হতে পারে তারা শীতের ভয়ে কাঁথার নিচে, কিন্তু এখন কিন্তু গরম, ঠান্ডা না, একেবারে ঠান্ডা না। একটা টি শার্ট পরে খুব আরামে ঘোরাঘুরি করা যায়। 67-68 ডিগ্রি ফারেনহাইট। খুব ইন্টারেস্টিং একটা রেস্টুরেন্ট, আহারে বাঙালি। এখানে এসে এই ধরনের রেস্টুরেন্ট পাবো এটা আশা করি নাই। ভালোই তো কালেকশন এদের ফিশের দোকানে। খুবই সুন্দর কালেকশন তাদের। শীতের রাতে গরম গরম চীনাবাদাম ভাজা।
ঠান্ডা কিন্তু একেবারেই নাই, কিন্তু মানুষ এমনভাবে ড্রেস পরেছে যে মনে হচ্ছে তারা আলাস্কা যাচ্ছে। আসলে বাংলাদেশে তো মানুষ ঠান্ডা অভ্যস্ত না, কাজে অল্প ঠান্ডাতেই কাবু হয়ে যায় মানুষ। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এখন একটা রিক্সায় উঠলাম। রিক্সায় চড়ে একটু রাতের যশোর সিটি ঘুরবো। আমরা এখন যাচ্ছি গাড়িখানা রোড দিয়ে। গাড়িখানা রোড যশোরের অনেক পুরনো একটা রাস্তা। এই যে লাইট জ্বলতেছে, লাইটে ফ্ল্যাশ লাইটে এখানে মনে হচ্ছে একটা লাইভলি সিটিতে চলে এসেছি। ভাইব্রেন্ট। কোন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। হ্যালো, আমরা আজকে বের হয়েছি আসলে রাতে। যশোর শহরটা একটু ঘুরে দেখা তো আছেই, কিন্তু আরেকটা বড় হলো যে এদের যে বিখ্যাত চাপ, সে চাপের খোঁজে। ভালোই জমজমাট। আমরা এখন আসি যে জায়গাটা, সে নাম হলো ধরাটানা মোড়। ধরাটানা মোড়টা হলো যে ভৈরব ব্রিজ, সেটার পরেই, সেটার নিচেই। আর এই রেস্টুরেন্ট নাম হলো ভৈরব রেস্টুরেন্ট। এটা হলো এদের কাবাব, সাথে তেঁতুলের সস আর রুমালি রুটি। এর নাম কি? চাপাতি রুটি। এখানে রুমালি রুটি বলে না, বলে চাপাতি রুটি। এখানের নাম হলো চাপাতি। বেশ চুই হবে মনে হচ্ছে। একটু সস দেখি কেমন, দেখতে তো ভালোই। কাবাবটা খেতে মজা, বেশ মজা। এর মধ্যে স্বভাবতই টেস্টিং সল্ট দেয়া আছে, কিন্তু তারপর খেতে মজা। আর এই রুটিটা অনেক চুই, মানে আপনার চাপাতে হবে অনেক। খারাপ না, স্যাটিসফাইং একটা খাবার, এনজয় করা যায়, এনজয় করার মতোই। একটা অর্ডার কাবাব আর একটা চাপ রুটি, চাপাতি, এর দাম হলো 130 টাকা। দাম বেশি না, খেতেও খারাপ না, খেতে ভালোই। আমরা সেই ভৈরব হোটেল থেকে এখন চলে এসেছি আবার 4 খাম্বার মোড়ে। এখানে আমরা এসে এই রাস্তার কোনায় যে একটা দোকান আছে, এখান থেকে চাপ খাবো।
আচ্ছা, এটা হলো ম্যারিনেটেড মাংসের একটা টুকরা, এটাকেই ফ্ল্যাট করে তারপর এখন গ্রিল করা হবে, সেটাই হলো চাপ। এই রুটি মাংসের তেলে মাখানো হয়, তারপর এটাকে গ্রিল করা হয় আবার, এবং তখন সেই সুস্বাদু মাংসের ফ্লেভারের রুটি এবং চাপ আপনি খাবেন। সরি, আমি ওটা দেখার পর খাওয়ার সাহস পাই নাই, কারণ ওখানে যে ক্রস কন্টামিনেশন, তার যে হাতে সে কাঁচা মশলা মাংস হাতে করছে, যে হাতে শিক কাবাব মানে মাংসটা শিকে ভরছে, সেই ভেজে হাতেই সে রুটি হ্যান্ডেল করতেছে এবং সেই রুটি আবার সার্ভ করতেছে। কাজে এটা তো আসলে আমি সরি, নিজের চোখে দেখার পর এটা আমি খাওয়ার রুচি হয়নি। আর আমার কালকেও বেড়াতে হবে, আমি ডায়রিয়া নিয়ে বিছানায় পড়ে থাকতে চাই না কালকে। আমরা তাওয়াজে, এটা হলো একটা ফিউশন রেস্টুরেন্ট, এখানে চাইনিজ, মেক্সিকান অথবা দেশি সব ধরনের খাবার আছে, পিৎজাও আছে। আসি ম্যারিয়টে। এটা একটা ফিউশন রেস্টুরেন্ট, এখানে থাই মেনু আছে, বিফ, খিচুড়ি, স্যুপ, সালাদ, প্লাস আমাদের ট্রেডিশনাল যে বিরিয়ানি আছে, আর সব ধরনের অপশনই আছে। আরও আছে আপনার পিৎজা, সি ফুড, চিকেন ফ্রাইজ, যেটা বললাম আর কি, মিক্সড একটা মেনু, মিক্সড একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের পরিবেশ মোটামুটি ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হচ্ছে। আর আমরা এর আগে যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে খাই নাই, ওদের মেনু পছন্দ হয়নি। আচ্ছা, এটা হলো হায়দ্রাবাদি বিরিয়ানি, আর এটা হলো হান্ডি বিরিয়ানি। প্রেজেন্টেশন সুন্দর। তো ওরা এগুলো আগে থেকে তৈরি করা থাকে না, আপনি অর্ডার দেওয়ার পর ভাত আর মাংস আগে থেকে রান্না করা থাকে, যেটা সেটাকে মিশিয়ে তারপর সার্ভ করে। না, আমি চামচ দিয়ে খাবো না, হাত দিয়ে খাবো, কিন্তু এটা আমি ট্রাই করতে যাচ্ছি। হায়দ্রাবাদি যে বিরিয়ানিটা আছে সেটা ভাতটা খেতে দেখবো এটা কীরকম। বাসমতি চালের হায়দ্রাবাদি বিরিয়ানির আমরা তো এইমাত্র খেয়ে দেখালাম ভাতটা, এখন মাংসটা, সে মাংস ভাত একসাথে খেয়ে দেখি। এটা খারাপ না, খাওয়া যায় আসলে। আপনার মাংসটা একটু ড্রাই, কিন্তু খাওয়া যায়। সাজিয়ে রাব্বিটা দেয় অনেক বেশি, এটা অনেক সময় একটু ওভার পাওয়ারিং হয়ে যায়। তো আর এমনিতে একেবারে অখাদ্য না, খাওয়া যায়। হায়দ্রাবাদি বিরিয়ানিটাতে একটু মিষ্টি বেশি ছিল, বেশি মিষ্টি মনে হয়েছে, আর মাংস ভাত দুটাই একটু বেশি মিষ্টি। এখন আমরা এই হান্ডি বিরিয়ানিটা ট্রাই করব। এ হলো তাদের হান্ডি বিরিয়ানি, এটা খাসির। হলো খাসির, এরকম খাসির 3 টুকরো মাংস দেয় এখানে, আর 400 না 450 টাকা মনে হয় দাম। কিন্তু মাংসটা যেরকম নরম হওয়ার কথা এরকম নরম না, দেখতে পাচ্ছেন এটা টেনে খুলতে হচ্ছে। ভাতটা একই ভাত, ওই আমরা হায়দ্রাবাদি বিরিয়ানিটা যেটা খেলাম একই জিনিস। আর খাসির মাংসটা কিছু বলার না আসলে। এখন আমরা ডিনার শেষ করলাম ফাইনালি, বেশ কয়েক জায়গায় খেয়েছি, তো তার মধ্যে লাস্টে যেটা খেলাম ম্যারিয়ট, এটা আসলে এদের 2টা ডিফারেন্ট বিরিয়ানি খেলাম, 2টা আসলে একই জিনিস।
একই ভাত, মাংসের স্পাইস কম্বিনেশন একই, একটা ছিল গরুর, একটা ছিল খাসির, আর সার্ভিংটা একটু ডিফারেন্ট ডিজাইন করা, কিন্তু আসলে খাবার একই। আর আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যেটা, যে অনেক বেশি চিনি, এত বেশি চিনি দিয়েছে, এত বেশি মিষ্টি, যে আমার এখন গা গুলাচ্ছে, মনে হচ্ছে বমি হয়ে যাবে। ইট ওয়াজ নট এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। শুরুতে প্রথম নলা মুখে দিয়েছিলাম, পরে ভালোই লেগেছিল, কিন্তু পরে ভালো লাগে নাই। ভাই তোমার 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 কি বলবা? আসসালামু আলাইকুম। তো ফারুক ভাই খাবারের যে ব্যাখ্যা দিলেন, তা দুপুরে আমরা খুব আগ্রহ ভরে গেছিলাম চুকনগর চুই ঝালের খাসির মাংস খাওয়ার জন্য। তো সেখানে যে এক্সপিরিয়েন্স হইলো সেটা মোটেও ভালো না। আমি চুই ঝালের মাংসই প্রথম খাইছি, কিন্তু আমার কাছে তোরা ভালো লাগে নাই। তো মাংসটা ছিল খুব শক্ত এবং খেয়ে খুব মজা পাইনি আমি, এটা ফারুক ভাইও পাই নাই। তো এখন যে মেরিয়টে আমরা যেটা রাত্রে ডিনার করলাম, এদের দুইটা বিরিয়ানির নাম দেওয়া হয়েছে আলাদা আলাদা, কিন্তু ইনগ্রিডিয়েন্টস ভিতরে সব একই, বাট দুইটা পরিবেশন করছে আলাদা আলাদা। তো আমার কাছে এখানে মোটেও ভালো লাগে না, মিষ্টি ছিল প্রচুর, জাস্ট খাওয়ার জন্য খেলাম আর কি। থ্যাংক ইউ সবাইকে। একটা ভালো জিনিস বলো, যেটা ভালো ছিল, তেল কম ছিল। হ্যাঁ, তবে এখানে তারা রান্নার মধ্যে ভালো ছিল যে সেটা হলো তেল কম ছিল, তেল খুবই কম ছিল, এটা ভালো লাগছে। থ্যাংক ইউ। আর পুরো বিরিয়ানির মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে একটা আলু বুখারা পাইলাম, আলু বুখারাটা খুব ভালো লাগছে, আর ফারুক ভাইয়ের চাটনি খুব ভালো লাগছে। সরি যশোর, আমি খুব পজিটিভ ফুড রিভিউ দিতে পারলাম না, কারণ খাবারগুলো মোটেও এটা খাওয়ার মতো কিছু না। এনিওয়ে, তারপর ওই দিনটা এনজয় করেছি, ভাইয়ের সাথে ঘোরাঘুরি করলাম, আর কাল আমরা আরও এক্সাইটিং কিছু করব, সেটা কালই দেখা যাবে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।